জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় আলোচনা চলছে। পঞ্চম দিনে আজ দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি প্রধানমন্ত্রীর মেয়াদকাল, অপরটি সংবিধানের রাষ্ট্রের মূলনীতি। প্রধানমন্ত্রীর মেয়াদকাল প্রসঙ্গে তিনটি দল বাদে সব দল এক জায়গায় এসে পৌঁছেছে। যদিও কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি সংস্কার প্রশ্নে আরেকটু ছাড় দেওয়ার বিষয়ে আহ্বান জানান। বর্তমান বাস্তবতায় সংস্কারের অগ্রগতি কতদূর, ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারবো কি, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি। সেই সঙ্গে আরও আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা দেখলাম যে আজকের সারাদিন দীর্ঘ আলোচনার শেষে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে একটি জায়গায় কিন্তু অনেক রাজনৈতিক দলে একমত হয়েছে, সেটি হচ্ছে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তার মধ্যে আমরা দেখছি বিএনপি সহ তিনটি দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি এ বিষয়ে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বিষয়ে আপনার ব্যক্তিগত অভিমত যদি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই হয়তো এই মেয়াদকাল নিয়ে এখন আলোচনা হচ্ছে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল এরকমভাবে সুনির্দিষ্ট করা নাই পৃথিবীর দেশে দেশে যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে। যতদিন পর্যন্ত তারা দলের সদস্যরা, সংসদ সদস্যরা তাদের উপর আস্থা রাখবেন ততদিন তারা থাকতে পারবেন। এ ব্যাপারে আমরা দেখেছি অনেক উদাহরণ আছে এবং জনগণ নির্বাচিত করবে। সুতরাং 2 মেয়াদে 10 বছর এটা একটা আলোচনা হতে পারে এবং এই আলোচনার ভিত্তিতে আমাদের দেশে আলোচনার কিছু কারণও আছে যে 10 বছর যদি লাগাতার ক্ষমতায় থাকে তখন একটা ওই যে কী ফ্যাসিবাদের হয়ে যায়, মানে কাছাকাছি চলে যান, তারা নিজেদেরকে মনে করতে শুরু করেন যে তারাই দেশের হর্তাকর্তা বিধাতা। এরকম কারণে যে অতীতের যে এক্সাম্পল, এই কারণে হয়তো এই বিষয়টা সংস্কার কমিশন বিষয়টা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করছে এবং আলোচনা হচ্ছে। আমার যতদূর মনে পড়ে যে 31 দফায় প্রধানমন্ত্রীর 2 মেয়াদের কথা বিএনপি নিজেই বলেছিল। তা আমাদের যদি এখন পার্লামেন্টের মেয়াদ 5 বছর করে থাকে, যেটা 4 বছর হওয়ারও একটা আলোচনা চলছে, তাহলে 2 মেয়াদে থাকলে 10 বছর। তো সেটা নিয়ে বিএনপির এখন আপত্তির কী কারণ আছে তারা তো নিশ্চয়ই এগুলো ব্যাখ্যা করবেন। বাট প্রধানমন্ত্রী থাকতে পারেন 2 মেয়াদ, 4 মেয়াদ, 10 মেয়াদ থাকলেও কোনো অসুবিধা নেই, যদি না ফ্যাসিবাদী শাসকের রূপান্তর হন। এটাতে কোনো অসুবিধা আমি দেখি না। এবং যতক্ষণ পর্যন্ত দলের যে এমপিরা আছেন বা দল তার উপর আস্থা রাখে। পৃথিবীর দেশে দেশে এটাও ঘটে যে প্রধানমন্ত্রী আছেন কিন্তু দলের এমপিরা তাকে চাইলেন না, নেতৃত্বে পরিবর্তন ঘটে। তো বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে, এমনকি এই পাক ভারতের ইতিহাসে যদি বলি, আমরা এই নেতৃত্বে পরিবর্তনটা দেখিনি। সো গণতন্ত্রের অন্য যে প্র্যাকটিসটা আছে, দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্র না থাকার জন্য এই মেয়াদকাল নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। যদি এমন বাংলাদেশে উদাহরণ থাকতো যে হ্যাঁ ঠিক আছে, একজন নেতা নির্বাচিত হয়েছেন, তিনি 2 বছর প্রধানমন্ত্রী ছিলেন, 3 বছর ছিলেন, পরবর্তী সময়ে তার সংসদ সদস্যরা মনে করেছেন না, তাকে আর নেতা রাখা যায় না, তাকে পরিবর্তন করা যায়। এবং এইরকম পরিবর্তনের অনেক উদাহরণ আছে সারা বিশ্বব্যাপী। সো তখন বলা হয় যে গণতন্ত্র একটা প্র্যাকটিসে আছে। এখন যেহেতু আমরা দেখি না এরকম উদাহরণ, সেই কারণে এই আলাপ আলোচনাটা গুরুত্ব পাচ্ছে। কিন্তু বিএনপি যদি রাজি না হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঐক্যমত্য না হলে তো আপনি এই সংস্কার নিয়ে সামনে এগোতে পারবেন না। গণতান্ত্রিক প্র্যাকটিস বন্ধ করা ঠিক হবে না। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো বিভাগকে দুর্বল করে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না। একজন স্বৈরাচার হয়েছিল, সেটি চিন্তা করে হাত পা বেঁধে দেওয়া হলে ঠিক হবে না। আমি তাই বললাম এতক্ষণ যে হ্যাঁ, কেউ স্বৈরাচার হয়েছেন, এই জন্য আলোচনাটা আসছে। এখন হাত পা বাঁধবেন কিনা এটা চিন্তা করতে হবে। আলোচনা যেহেতু আসছে, গুরুত্ব দিয়ে এটা আলোচনা করতে হবে এবং গভীরভাবে পর্যালোচনা করতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো এখন আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতেও আমরা এক ব্যক্তি কেন্দ্রিক একটা শাসনের আবর্তে ঘোরপাক খাই। আমাদের এক নেতা, তিনি সব সিদ্ধান্ত নেন। আপনি দেখবেন যখন কনফারেন্স হয়, সম্মেলন হয়, যখন নেতা নির্বাচনের বিষয় আসে, তখন তার বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে না এবং তাকে নির্বাচিত ঘোষণা করার পরে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আপনি বাকি সবাই। রাজনৈতিক দলগুলোর মাঝে শীর্ষ নেতার বিকল্প কেন নেই, কেন তৈরি হয় না? তৈরি হয় না, আমাদের প্র্যাকটিস গণতান্ত্রিক না, এই জন্য তৈরি হয় না। আপনি তৈরি করতে দেন নাই। শীর্ষ নেতার তো যখন থাকে না তখন নেতৃত্ব বদল হয় না। আপনি
আমাদের দেশেই এবং পৃথিবীর সব দেশেই শীর্ষ নেতারা যখন চলে যান তখন দেশ চলে না, চলতেই হয়। এখন আমরা গত 15 বছর বা 17 বছর বা 10 বছর যদি চিন্তা করি, তখন তারা তো বলেছিল যে কোনো বিকল্প নেই। এখন তো অন্য একজন এসে বিকল্প সরকার চলছে তো দেশে, বিকল্প আছে, বিকল্প তৈরি করতে হয়, বিকল্প আছে এবং বিকল্প হয়ে যাবে। যখনই একজন অনুপস্থিত হবে বা একজন রিজাইন করবে বা একজন ছেড়ে দেবে, তখন বিকল্প চলে আসবে। বিকল্পের কোনো অভাব এই দেশে নাই, আমি মনে করি না। প্রধানমন্ত্রীর ক্ষমতা দীর্ঘায়িত হলে ফ্যাসিবাদ তৈরি হতে সহায়ক ভূমিকা রাখবে কি? সেটা ওই যে সালাউদ্দিন সাহেবের কথাতে যেতে হয় যে এটা একজন হয়েছে বা কেউ হয়েছে বলে সেইটাই উদাহরণ হিসেবে আনা যাবে না। ফ্যাসিবাদ তৈরির জন্য আরও অনেক কিছু দরকার, সব মিলিয়ে দরকার। যদি দলের মধ্যে গণতন্ত্র না থাকে, দলে যদি নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো পরিবেশ না থাকে, যদি পার্লামেন্টে এই ৭০ অনুচ্ছেদটা বজায় থাকে যে আপনি কোনো ভোটাভুটিতে আপনার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, তো সেই সব যদি দলে অভ্যন্তরীণ গণতন্ত্র। এবার আমরা দেখলাম যে 2 বিষয় বাদে কিন্তু 70 অনুচ্ছেদ নিয়ে ঐকমত্য হয়েছে ইতিমধ্যে দফার আলোচনা। হ্যাঁ, সেটা একটা ভালো দিক। 70 অনুচ্ছেদ নিয়ে যেটা ঐকমত্য হয়েছে ওটা ভালো দিক। ওইটা অনেক দিন ধরেই আমরা আলাপ আলোচনা করছিলাম যে বিশেষত 2টা জিনিস বাদে, একটা হলো বাজেট পাশের ক্ষেত্রে এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা, এই দুটো ক্ষেত্রে আস্থা ভোটের যে ব্যাপারটি আছে সেই দুটি বাদে বাকি সময়ে পার্লামেন্টের এমপিরা যে দলেরই হোক স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং এগুলো জনগণ জানতে পারবে এবং তার ভিত্তিতে পার্লামেন্টে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হবে। এটা গণতন্ত্রের জন্য ভালো। বাট এই যে 2 মেয়াদ, এটাও একটা গণতন্ত্রের জন্য ভালো ছিল। 2 মেয়াদ তো অনেক সময়, 10 বছর, এখন 24 সাল 25 সাল, এই 25 সাল থেকে 2 মেয়াদ মানে 35 সাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং আমরা যখন আলোচনা করছি তখন যদি আমরা চিন্তা করি, তখন 2 মেয়াদ থাকার মতো নেতা খুঁজে বের করা কঠিন হবে। কিন্তু আমাদের গণতান্ত্রিক যাত্রায় বারবার কেন হোঁচট খেতে হয়? আমরা 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, এরপরে 24-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি। আবারও কি আমরা হোঁচট খাওয়ার প্রতীক্ষা করব? না, আমরা প্রতীক্ষা করব এরকমটা না। এটা তো রাজনৈতিক দলগুলোকে এই হোঁচট থেকে শিক্ষা নিতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে যেটা বক্তব্য, সবাই যে বক্তব্যটা দেন, নাগরিক সমাজের যে বক্তব্য বা জনগণের যে বক্তব্য, যেটা তাদের কানে যায় কিনা সেটা তারা ভালো মতো বলতে পারবেন। এবং এটা হলো যে আমাদের যে 71-এর মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন তো বাস্তবায়ন হয়নি, লক্ষ্য অর্জিত হয়নি। 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখার বাইরে চলে গেলেন রাজনৈতিক দলগুলো এবং বাইরে চলে যাওয়ার জন্য দেশের আজকের এই পরিস্থিতির সৃষ্টি হলো এবং 24-এর একটা গণ অভ্যুত্থান হলো। সেটারও একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি? একটা গণতান্ত্রিক, মানবিক, বৈষম্য মুক্ত বাংলাদেশ। তো বৈষম্য মুক্ত বলার সময় আমি একটু থামলাম এই জন্য যে টোটালি বৈষম্য মুক্ত করা তো সম্ভব না, বাট আমরা চেষ্টা করে দেখতে পারি। আর একটা বহুত্ববাদের বাংলাদেশ, যেটা আবার সব দল একমত হয়েছে, বহুত্ববাদ কেটে দিচ্ছে। বিএনপিও চায় না, জামাত তো চায় না এবং নতুন পার্টি এনসিপি তারাও চায় না। তো বহুত্ববাদের বিষয়টা ছিল, তো বহুত্ববাদ কেন তারা বাদ দিলেন সেটা তারা ব্যাখ্যা করতে পারবেন, নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। আগে তো বহুত্ববাদের কথা তারা বলেছিলেন যে আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আছে, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেটার বদলে বহুত্ববাদ। তাহলে কি থাকবে এখন? বহুত্ববাদ না থাকলে তাহলে ধর্মনিরপেক্ষ থাকবে কি না, বা আমাদের রাষ্ট্রীয় আদর্শগুলো কী হবে, এগুলো নিয়ে আরও আলোচনা হবে, আমরা জানতে পারবো। আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্য হওয়া কিন্তু খুব জরুরি। এবং এই ঐক্যমত্য হওয়াটা জরুরি এই জন্য যে আমাদের একটা নির্বাচন খুব জরুরি হয়ে গেছে। আমাদের একটা নির্বাচিত সরকারের জন্য জনগণ অপেক্ষা করছে এবং অনেকেই অপেক্ষা করছেন। এবং নির্বাচিত সরকার, যেটা পরিষ্কারভাবে বলা যায় যে কোনো একটা নির্বাচিত সরকার, তার কোয়ালিটি যদি অনেক নিম্নগামীও হয়, সেটা কিন্তু যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে ভালো দায়িত্ব পালন করার ক্ষেত্রে ভালো কাজ করে এবং তাদের উপরে জনগণের একটা নির্ভরতা থাকে, তারা অনেক সমস্যার সমাধান করতে পারেন। আর যেসব জিনিসে তাদের খামতি থাকবে, সীমাবদ্ধতা থাকবে, সেগুলো তারা উত্তরণের চেষ্টা করবেন। আমার মনে হয় গত 54 বছরের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের জনগণ, আমাদের অন্যান্য যারা আছেন, আমাদের সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, আমাদের জুডিশিয়ারি, আমাদের সেনাবাহিনী, প্রত্যেকেই মনে হয় এই 54 বছরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন এবং সেই শিক্ষাগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব শামীমুর রহমান। দীর্ঘ আলোচনার শেষে আমরা সুস্পষ্ট এক জায়গায় এসেছি যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এরকম একটি জায়গায় আসার পর আমরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আলোচনার পর 3টি দল ভিন্ন মত পোষণ করে তারা বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছে, এমনটি জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বিএনপির আসলে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আপত্তির মূল কারণ কি? ধন্যবাদ আপনাকে। আপনারা যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, আমার সহ-আলোচক সাবেক সচিব আবু আলম শহীদ খান সাহেব, দর্শক শ্রোতা যারা উপস্থিত রয়েছেন, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং
অভিনন্দন জানাচ্ছি আমি। দেখুন, আপনি একটু আগে ভাই বলেছেন, কতগুলো কথা বলেছেন, সুন্দরভাবে তুলে ধরেছেন। একটি নির্বাচিত সরকারের জন্য মানুষ প্রতীক্ষা করছে, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে। পাশাপাশি এটাও ঠিক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলে 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছিলেন 27 দফার। পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অন্য রাজনৈতিক দল সবার সাথে আলোচনা করে 31 দফার জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের একটি প্রস্তাবনা তিনি দিয়েছেন দেশ এবং জাতির সামনে। আজ থেকে 3 বছর আগে এখানেই তো বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আমাদের আইনসভার একটা সমন্বয় সাধন করা হয়েছে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য, যাতে নির্বাচিত সরকার অতীতের মতো একটা জবাবদিহিতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এবং সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিতার জায়গায় আসতে পারে। সেই জন্য কিন্তু এই জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো তৈরির জন্য এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমাদের আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের সমন্বয় সাধন করা এবং একটি সরকার নির্বাচিত 5 বছরের পরে অটোমেটিক্যালি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হাতে, তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার একটি সরকার গঠন করবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি তো এটা বলছে না, বিএনপি তো সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে। ধরুন, আজকে জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সেই হিসেবে বিএনপির অনেক স্যাক্রিফাইস রয়েছে। বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লক্ষ লক্ষ নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার নেতাকর্মীরা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত 16 বছর যাবত। আজকের যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়, এদেশের মানুষ সবাই বুঝতে পারছে সাধারণ মানুষ আস্থার প্রতীক বিএনপিকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা সবাই কিন্তু বুঝতে পারছে। কারা রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে। বিএনপি বরাবরই দাবি করে যে বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে এবং বিএনপি সংস্কারপন্থী দল। সেই জায়গা থেকে তাহলে আমরা যে প্রস্তাবগুলো দেখছি, মৌলিক সংস্কারের যে প্রস্তাবগুলো, সেখানে বিএনপির আপত্তি করছে না তো বিএনপি। আপনি দেখেন এই এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ নানা বিষয়ে আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেব স্পষ্টভাবে বলেছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলে এমনভাবে ছল চাতুরি করে এখানে এটা প্রস্তাবটা তুলে ধরা হয়েছে, এটা করে নির্বাচিত সরকার একটি সংকটের মধ্যে পড়ে যাবে, ভারসাম্যহীনতার মধ্যে পড়বে। এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে। এই প্রস্তাব যেটা দেওয়া হয়েছে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এতে করে সরকারের মধ্যে আরেকটি সরকারের জন্ম হবে এবং রাষ্ট্র সরকার ব্যবস্থায় অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হবে, রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে যাবে। রাষ্ট্র পরিচালনায় এনসিসি আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? অবশ্যই আপনার কি এনসিসি গঠনে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব করেছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের সদস্য থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, প্রধান বিচারপতি থাকবেন, বিরোধী দলীয় নেত্রী থাকবেন, নিম্নকক্ষ উচ্চ কক্ষের স্পিকার থাকবেন এবং প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর বিষয়। সেই প্রতিরক্ষা ব্যবস্থার প্রধানগণ এই সাংবিধানিক কাউন্সিল নির্ধারণ এবং বলা হচ্ছে যে এনসিসি মূলত কাজ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ। এটা গুরুত্বপূর্ণ। দুদকের পাবলিক সার্ভিস কমিশন আমাদের সাংবিধানিক কাউন্সিল প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে। 3 বাহিনীর প্রধান, এগুলো তো তার মধ্যে থাকবে, প্রধান বিচারপতি, দুদকের প্রধান। এটা তো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা তো নির্বাচিত সরকারের ক্ষমতা হরণ করা হবে। আপনি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাদের উপর আস্থা রাখতে পারছে না। তারাই তো আলোচনা করে সবাইকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো এটি বলেছেন, যারা নির্বাচিত হবে সবাইকে নিয়ে। শেখ হাসিনা দেশটাকে, সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি, লুটপাট করে ধ্বংসস্তূপে পরিণত করেছে বাংলাদেশকে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, নানান বৈচিত্র্য, নানান পথ থাকবে, মত থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু এই বৈচিত্র্যের মধ্যেই একটি জাতীয় জায়গায় আমাদের। কিন্তু শাহীবুর রহমান, বিগত সময় আমরা শেখ হাসিনার শাসনামলে যেমনটি দেখেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং রাষ্ট্রের কাঠামো অনেকটা ভেঙে পড়েছে। সেইটার জন্যই তো আপনাকে বিএনপি প্রস্তাব করেছে। বিএনপি কিন্তু মেনে নিয়েছে এটা। আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে চেয়েছে। এটা কিন্তু বিএনপি মেনে নিয়েছে। বিএনপি কিন্তু আজকে কিন্তু সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে, অংশীদারিত্ব দিয়ে সবাইকে নিয়ে জাতীয় সরকারের কথা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এটা তার মহানুভবতা, উদারতা এবং সবাইকে ছাড় দিয়ে দেশ বিনির্মাণে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নানান পথ মতের মাধ্যমে বৈচিত্র্যের মধ্য দিয়ে জাতীয় একটি
আমাদের ঐক্যমত গড়ে তুলতে হবে। রেইনবো নেশন 31 দফায় বলেছেন, পাহাড়ি, সমতল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে একটি রেইনবো নেশন গড়ার প্রস্তাবনা তিনি দিয়েছেন। আমরা আজ দেখলাম দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছে বিএনপি। ইতিমধ্যে KM নুরুল হুদা কিন্তু গ্রেপ্তারও হয়েছে। আমরা যদি পুরো বিষয়টি নিয়ে জানতে চাই, ত্রয়োদশ নির্বাচনের আলোচনা যখন চলছে, এই ধরনের মামলা কি আসলে নির্বাচন কেন্দ্রিক দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে? আপনাকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে সংবিধানের শপথ নিয়ে রাষ্ট্রের জাতীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দ্বারা দায়িত্ব পালন করবে। তারা যদি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করে, তাদের অবশ্যই শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে। আপনি যেমন সাংবিধানিক কাউন্সিল করার কথা প্রস্তাব করেছেন এখানে, ঐক্যমত্য কমিশন, উইথ ডিউ রেসপেক্ট, আপনি এত বড় একটা সাংবিধানিক কাউন্সিল করতে যাচ্ছেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্তৃত্ব এবং ক্ষমতা দিচ্ছেন, কিন্তু এই বডির জবাবদিহিতার কিন্তু জায়গা কোথাও রাখছে। এটা তো ভারসাম্যহীনতা চলছে। দ্বৈত শাসনই কি বিএনপির মূল আপত্তি? একটা নির্বাচিত সরকারের সাথে সাংবিধানিক কাউন্সিলকে যে ক্ষমতা দেওয়া হবে প্রস্তাব করেছেন, এটা অবশ্যই কখনো নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হবে। রাষ্ট্র জনাব আবু আলম শহীদ খান, ক্ষমতার দ্বন্দ্ব কি আসলে সৃষ্টি হবে? না, জাতীয় সাংবিধানিক কাউন্সিলে উনি যেটা বলছেন যে অনেক দায়িত্ব বা অনেক অধিকার দেওয়া হয়েছে তাদেরকে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আপনার ভারতে তো আছে যে আপনি যখন নির্বাচন কমিশন গঠন করবেন তখন বিরোধী দলীয় নেত্রীকে দাওয়াত করেন, বিরোধী দলের যে নেতা থাকবেন তারা একসাথে বসে এটা করেন। সুতরাং আপনি গণতন্ত্রের জন্য বিরোধী দল, জাতীয় সরকারের কথা বলছেন, জাতীয় সরকার মানে তো ওখানেও একটা বিরোধী দল থাকবে অথবা থাকবে না। তো সেই বিরোধী দলের নেতা আপনার এই আলোচনায় অংশগ্রহণ করলে আমি কোনো অসুবিধা দেখি না, এটা একটা উন্নতির পর্যায়ে। কিন্তু কতটা ক্ষমতা দিয়েছেন আর কী কী ক্ষমতা তিনি প্রয়োগ করবেন। আপনার যে এই যে সাংবিধানিক কাউন্সিলগুলো আছে সেগুলো যে নষ্ট হয়ে গেছে কেন? বিকজ এই সাংবিধানিক কাউন্সিলে আপনি যাদেরকে নিয়োগ দিচ্ছেন বা যাদেরকে মনোনীত করছেন তাদেরকে আপনি আপনার ব্যক্তি ইচ্ছার ভিত্তিতে করছেন, সেটা থেকে বেরিয়ে আসার তো পথ বের করতে হবে। এখন প্রধানমন্ত্রী বর্তমান বাস্তবতায় আমরা যে ক্ষতিটা দেখছে বা আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে, আমরা আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী কিভাবে করব সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। বললাম শহীদ খান একটি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, সেই প্রশ্নের প্রসঙ্গে আসবো। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জুতাপেটা করে পুলিশের সোপর্দ করেছে জনতা। যে কারণে নামে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে, এটি একটি আইনি প্রক্রিয়া, কিন্তু জুতাপেটার বিষয়টি যদি একটু বলেন। এটা খুবই অন্যায়, গুরুতর অন্যায় এবং অন্যায্য হয়েছে। এবং তার সাথে একটা 75 বছর বয়স্ক মানুষ এবং একজন মানে বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এমনকি বিএনপি যখন সরকার ছিল 2001 থেকে 5-এ, তখন তিনি 2টা জেলায় ডিসির দায়িত্ব পালন করেছেন, কুমিল্লা জেলার ডেপুটি কমিশনার ছিলেন। এখন আমরা তো সবাই জানি, এটা জানার তো কোনো অবকাশই নাই, যে না জানার অবকাশ নেই, যে আপনি প্রধান নির্বাচন কমিশনার হলেই আপনি সমস্ত নির্বাচন ঠিকমতো করতে পারবেন এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, নোবডি। সেই জন্য অনেকবার আলোচনা হয়েছে, এমনকি যদি আকাশ থেকে ফেরেশতা নামিয়ে এনে নির্বাচন কমিশনারে বসিয়ে দেওয়া হয় তারাও এটা করতে পারবে না, কারণ নির্বাচন একটা সারা দেশব্যাপী কাজ এবং এটাতে যে গভর্নমেন্ট অফ দ্য ডে তাদের পূর্ণ সদিচ্ছা, আন্তরিকতা এবং কমিটমেন্ট থাকতে হবে। এবং সেরকম কমিটমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের থাকে বলেই সেই সময় কতগুলো ভালো নির্বাচন হয়েছে, উদাহরণ আছে। এবং দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না। সেই ক্ষেত্রে হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে একটা মামলা করেছেন, তারা মামলা করেছেন এবং মামলাটা মামলার মতো চলবে। আপনি যেটা বললেন, তদন্ত হবে, তারপর বিচারদের সোপর্দ করবেন। কিন্তু এই যে উন্মত্ত জনতা, কথিত জনতার নামে বাসায় ঢুকে যেয়ে তাকে আক্রমণ করা এবং তাকে জুতাপেটা করা, প্লাস তার গলায় জুতার মালা ঝুলিয়ে দেওয়া, এসব কাজের সাথে যারা যুক্ত আছেন, তারা যদি কোনো দলের হয়ে থাকেন, আমি দলীয় নেতাদের কাছে অনুরোধ করব, এখানে একজন দলের নেতা তো আছেন, তার মাধ্যমে দলীয় নেতাদের কাছে অনুরোধ করব এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। এই ধরনের কর্মকাণ্ডকে আপনারা সমর্থন করেন কিনা শামীমুর রহমান? না, দেখুন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি কখনো আইন হাতে তুলে নেই, কখনোই নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাই বিপ্লবের পর থেকে আপনি দেখেছেন, 5ই আগস্টের পর থেকে তার কঠোর নির্দেশনায় এত বড় একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যখন একটা ক্ষমতার পতন হয়েছে শেখ হাসিনার, স্বাভাবিক একটা পরিস্থিতি
উত্তেজিত জনতার লক্ষ লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছে। তিনি নির্দেশনা দিয়েছেন হিন্দুদের ঘর বাড়ি মন্দির পূজা চার্চ সব কিছু পাহারা দেওয়ার জন্য। থানাগুলো সব পরিত্যক্ত অবস্থায় রয়েছে, লুট হয়ে গেছে অস্ত্রাগার। তারপরে সে তার নির্দেশে, তারেক রহমান সাহেবের নির্দেশে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, লক্ষ লক্ষ নেতাকর্মীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, মানুষের যাতে রক্তপাত না হয় সেদিকে নজর রেখে ব্যবস্থা গ্রহণ করেছে। যে কারণে আপনি দেখেছেন অতীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আজকে আবদুল কাদের সহ জাতীয় নেতৃবৃন্দই বলেছিলেন হাসিনা সরকার যদি পতন হয়, জামাত বিএনপি আসে, তখন আপনারা দেখতে পাবেন এই দেশে এক রাতেই 5 লক্ষ লোক মারা যাবে। তোফায়েল আহমেদ সহ বলেছেন, কিন্তু হয়েছে? এটা তো হয়নি। এটা শুধুমাত্র ক্রেডিট আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা উপলব্ধি করে গত 7.5 বছর তিনি বিদেশে আপনি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। 17 বছর নির্বাসিত জীবনে তিনি সবাইকে ধৈর্য ধারণের কথা বলেছেন, আইন হাতে তুলে না নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, কঠোর নির্দেশনা দিয়েছেন প্রতিটা নেতা কর্মীকে। আজকে সেটা কিন্তু সফল হয়েছে। অনেকটা দেখা যায় এত বড় বিপ্লবের পর স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, ওই রকম মৃত্যুর ঘটনা আপনারা দেখতে পারেন না। এটা অবশ্যই আমি মনে করি বড় দল হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির একটা ভূমিকা রয়েছে। আমরা বিশ্বাস করি উনি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন। শুধু বিএনপি নয়, সমগ্র জাতিকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। কোটি কোটি মানুষের হৃদয়ের তিনি স্পন্দন এবং গণতন্ত্রের মূর্ত প্রতীকে পরিণত হয়েছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের। আজকে তিনি প্রতিশ্রুতিবদ্ধ গণতন্ত্র, জবাবদিহিতা এবং রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। একটি গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে তিনি চ্যালেঞ্জ হিসেবে জনগণের সমর্থন নিয়ে সেটা করতে। এখতিয়ারভুক্ত ক্ষমতা আমরা দেখি যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তেমন ভাবে প্রয়োগই করতে পারে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আসলে আমরা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে শক্তিশালী করব? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যখন নিয়োগ হবে তখন এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এখন পর্যন্ত যা আছে সেটা হলো যে যারা সরকারে থাকবেন, সরকার প্রধান তার ইচ্ছা মতো নিয়োগ দিতে পারবেন। তো তিনি বাছাই করে তার ইচ্ছা মতো যখন করবেন তখন সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এবং যারা সাংবিধানিক প্রতিষ্ঠানে যান তারাও তাদের নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন না। আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করার পর ব্যর্থ হন, আপনি বলতে পারবেন যে ভাই আমি এখানে কাজ করতে আসছিলাম, আমি চেষ্টা করেছি, আমি চলে গেলাম। এই রকম উদাহরণ তো আমরা আমাদের দেশে দেখি না। না দেখার কারণে এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন অতীতে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ হলো যে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেননি। এটা সরকারের চাপের কারণে করতে পারেননি, এটাই হইল 90% ক্ষেত্রে। আর 10% যদি আপনি চিন্তা করতে পারেন তখন বলতে পারেন যে তারাও তো নিজের মুখে কোনো প্রতিবাদ করেনি, প্রতিবাদ করা উচিত ছিল। যেমন নুরুল হুদা সাহেব এরকম একটা বাজে নির্বাচনের পরে উনি বলতে পারতেন এই নির্বাচনটা খারাপ হয়েছে, সুতরাং আমি এই নির্বাচনের দায়িত্ব নিব না। এবং এখন যে উনি এটা বলেননি কেন, তা আপনি কি ভুলে গেছেন নাকি? আয়নাঘর নামে একটা জিনিস ছিল না, গুমখুম ছিল না, দেশের ইন্টেলিজেন্স এজেন্সি লোকেরা কি কি করতো এটা আমি জানি না। এই তো আমার পাশে বসে আছেন, কদিন বাসায় ঘুমাইতে পারছেন? তো নুরুল হুদা সাহেবকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আর উনি বিপ্লব করে ফেলবেন, দেশের কোথাও বিপ্লব নাই অথবা দেশের কোথাও আন্দোলন নাই, উনি একা একাই এইসব অবিচারের প্রতিবাদ করবেন, এইসব অন্যায়ের প্রতিবাদ করবেন, এটা ওনার কাছে প্রত্যাশা করা যায় না। বাট কাউকে না কাউকে প্রতিবাদ করে দেখাতে হবে, আপনি জীবন বাজি রাখেন। এই জন্য আমি এখানে তো প্রতিবাদ করছি, এখন প্রতিবাদ করছি যে নুরুল হুদা সাহেবের সাথে যা করা হয়েছে এটা অন্যায় করা হয়েছে, বেআইনি কাজ করা হয়েছে। এবং এদের প্রত্যেককে, এবং এদের চিত্র, না না এদের চিত্র আছে, এদের ভিডিও আছে। আমি আশা করব যে বর্তমান সরকার, পুলিশ বিভাগ তাদের ভিডিও দেখে শনাক্ত করে তাদেরকে বিচারে সোপর্দ করবে, নাম্বার 1। নাম্বার 2, এরা যদি কোনো দলের কর্মী হয়ে থাকে, যেমন স্বেচ্ছাসেবক দলের নাম শোনা যাচ্ছে, যদি হয়ে থাকে তাহলে তাদের দল থেকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র বহিষ্কার কিন্তু কোনো সমাধান নয়। আপনি ক্রিমিনাল অফেন্স করলে, আপনি ক্রিমিনাল। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জগুলো কি দেখেন? না, এই মুহূর্তের মূল চ্যালেঞ্জ তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জ, যেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক কাজ আছে নির্বাচনের সময়। আর হলো যে এই যে জাতীয় ঐক্যমত্য, যেটা একটা শর্ত দেওয়া হয়েছে যে জাতীয় ঐক্যমত্য এবং সংস্কার না হলে নির্বাচন করতে দেওয়া হবে না, যে দাবি দেওয়া আছে। সো আমাদের তো একটা নির্বাচন করতে হবে। এবং এখন যেহেতু লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধ একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং ওটাও শর্তযুক্ত, বাট আছে অনেক, যদি কিন্তু পর্যাপ্ত অগ্রগতির কথা বলা হচ্ছে সংস্কার এবং বিচার প্রশ্নে সম্পূর্ণ হলে
হ্যাঁ, সব কিছু সম্পন্ন হলে তো এই সব কিছু মানেটা কি, পর্যাপ্ত মানেটা কি, তো এইসব নিয়ে অনেক ঝামেলা আছে। বাট আমাদের আলাপ আলোচনা করতে হবে। তো এখানে যদি আমরা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারি যে আমাদের রাষ্ট্র সংস্কার বা যে রাজনৈতিক বন্দোবস্ত যেটা বলা হচ্ছে খুব পপুলার টার্মিনোলজি, তো সেটা নিয়ে যদি আমরা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারি সেটা একটা বড় চ্যালেঞ্জ। এবং তার মধ্য দিয়ে আমাদেরকে দেশে আইন শৃঙ্খলা এবং লন্ডন বৈঠকের পরে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার মানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। ত্রয়োদশ নির্বাচনে কি প্রভাব ফেলবে বলে মনে করেন? আমার মনে হয় না এগুলো হলো যে ধরেন রাজনীতিতে অনেক কিছু করতে হয়, তো আপনি রাজনীতিতে টিকে থাকার জন্য অনেক রাজনৈতিক কথাবার্তা বলতে হবে। জামাতের এই কথাটাকে আমি মনে করি না যে তারা এটা মিন করেছে। মিন করেনি এই জন্য যে তারা তো এই সরকারের সাথেই আছে প্রথম থেকে। এই সরকারের প্রধান ঘোরতর সমর্থক যদি কেউ বলেন তাহলে হলো তারা যে দলটা করেছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে একটা গ্রুপ আছে যারা সরকারের সাথে আছেন, এবং কিছু মব আছে, আর জামাতে ইসলামী কয়েকটি ইসলামী দল আছে। তার বাইরে তো ওনাদের সাপোর্ট নেই। সো মূল সাপোর্টটা তাদের পক্ষ থেকে। তারা হয়তো একটু মনে করেছেন যে তাদের সাথে আলাপ না করে কেন ডক্টর ইউনূস লন্ডনে যে তারেক রহমানের সাথে আলাপ করলেন, তো জামাতের আমির তো আলাপ করতে গেছিল, তো উনি কেন আলাপ করতে গেছিলেন? তো এইসব অনেক বিষয় তো আছে। তো সুতরাং জামাতের এই বক্তব্যটা ওইরকম গুরুত্বপূর্ণ বক্তব্য না। তারা আবার ওয়াকআউটও করেছিলেন। তো এটাও একটা মজার বিষয় যে এটা তো সংসদ বয়কট এবং ওয়াকআউট, এগুলো আমরা সংসদীয় গণতন্ত্রে দেখি। তো জামাত বোধহয় এখন থেকে সংসদীয় গণতন্ত্রের একটা প্র্যাকটিস করতেছে, সেটাও ভালো দিক যে তারা ওয়াকআউট করেছে আবার পরে যোগ দিয়েছে। তো এখানে আপনি যেহেতু চ্যালেঞ্জগুলো বলছিলেন, এখন আমার কাছে প্রধান চ্যালেঞ্জ মনে হয় জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো বিভিন্ন বিষয়ে, এবং এই বিষয়ে সকলের ঐক্যমত্য হতে হবে। এবং বিএনপির ঐক্যমত্য হওয়াটা খুব জরুরি। তারা যে বিষয়ে ঐক্যমত্য করবেন সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। অন্যান্য দলের যদি কোনো যৌক্তিক কিছু থাকে সেটা বিএনপিকে অবশ্যই কনসিডার করতে হবে। এবং ওই যে ছাড় দেওয়ার ব্যাপারটা আসছে না, এখন ছাড় দিয়ে আমরা কতটা ঐক্যমত্যে পৌঁছতে পারি। আর এর মধ্য দিয়ে আপনি এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ভোট কেন্দ্রগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে ভোটাররা ভোট দিতে যাবে, সেখানে শান্তিপূর্ণ পরিবেশ কিভাবে বহাল রাখা যাবে, এবং নির্বাচন কমিশনাররা কিভাবে কাজ করবেন, নির্বাচন কমিশন, আমাদের যে মাঠ পর্যায়ের প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, তারা কিভাবে কাজ করবে, আমাদের সেনাবাহিনী নিয়োগ করতে হবে, সেটা তারা বিষয়গুলো আলোচনা আসা জরুরি। ধন্যবাদ জানাচ্ছি বাবু আলম শহীদ খান। শামীমুর রহমান, যেমনটি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, অবশ্যই ইসি পুনর্গঠন হবে। ত্রয়োদশ নির্বাচনের আগে ইসি পুনর্গঠন হলে বিএনপির অবস্থান কি হবে? দেখুন, যে কথাটি উনি বলেছেন আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করে এটা বলতে চাই। কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারই সার্চ কমিটির মাধ্যমে সবার সাথে আলাপ আলোচনা করে ইসি পুনর্গঠন করেছে। আজকের যদি সংস্কার ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে এদেশের একটু আগে ভাই বলেছেন মানুষের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, প্রত্যাশা কি, আমাদের মূল সংকটটা কোথায় এসে দাঁড়িয়েছে? গণতন্ত্রের সংকট। দীর্ঘ পথ পরিক্রমায় আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বারবার হোঁচট খেয়েছি। আপনার ৭১ সাল থেকে এ পর্যন্ত আপনার প্রতিটি পদে পদে গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। এই শেখ হাসিনা ১৬ বছর, এরশাদের ৯ বছর, শেখ মুজিবের সময় আপনার ৩.৫ বছর, ৭২ থেকে ৭৫ আমরা দেখেছি মুক্তিযুদ্ধের যে চেতনা, আকাঙ্ক্ষা নিয়ে মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই গণতান্ত্রিক মূল্যবোধ, আশা আকাঙ্ক্ষা, ইনসাফ, ন্যায় বিচার, রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আমরা পুনর্গঠন। কিন্তু এখানে প্রশ্ন আসে যে রাজনৈতিক দলগুলো নিজেদের দলের ভেতরে কতটা গণতন্ত্রের চর্চা করে। সেইটার জন্য তো আজকের ৩১ দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতা, দূরদর্শিতা, প্রজ্ঞা এবং মেধার সাক্ষ্য রেখেছে। সবাইকে নিয়ে তিনি একটা জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই সংস্কার তো আজ থেকে ৩ বছর আগে উনি বলেছেন। প্রত্যেকটা শুধু এই রাষ্ট্র সংস্কারের চিন্তাটা মাথা থেকে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো, কৃষি, খাদ্য, চিকিৎসা, আপনার স্থানীয় সরকার কাঠামো, আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের আওতায় তিনি পরিকল্পনা করেছেন। সবাইকে নিয়ে আপনাকে তো সব পার্টি তো আপনি একটা বিষয়ে একমত হতে পারবে না। আপনাকে সংকটটা কোথায়? আপনাকে এই সংকট মোকাবেলা করার জন্য আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুষ্ঠু অবাধ একটি নির্বাচন জাতিকে উপহার দেন। এইটা হলো একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভাই বলেছেন এই সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার অবনতি, আমরা কিভাবে পুলিশকে কাজে লাগিয়ে পুলিশের সংস্কার করে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে, আমাদের জনপ্রশাসনের সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি, এদিকে মনোনিবেশ করা আমাদের সবচেয়ে বেশি জরুরি। কারণ দেশটাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে।
আজকে আমাদের 54 বছরের পথ পরিক্রমায় আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি, যে কারণে বারবার মানুষের অধিকার হরণ হয়ে গেছে। আর কত রক্তপাত, আর কত জীবন মানুষ দেবে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য? আমাদেরকে একটি জায়গায় আসতে হবে, শহীদদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। রাষ্ট্রশক্তি, রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে কেউ যেন ফ্যাসিবাদে জন্ম না দিতে পারে, এই জন্য তারেক রহমান সাহেব নতুন করে আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ, আইন বিভাগের গুরুত্বপূর্ণ অঙ্গ রাষ্ট্রের একটি সমন্বয় করার জন্য, পাওয়ারের ব্যালেন্স করার জন্য তিনি এর প্রস্তাবনা রেখেছেন। একটা সৎ সাহস থেকে তিনি করেছেন। আমি মনে করি পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে পুনর্বিবেচনা করবে কি? অবশ্যই সেটা করে। বিএনপি তো সর্বোচ্চ ছাড় দিচ্ছে। আপনি বিরোধী দলের থেকে আপনার 4টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির তারা ছাড় দিয়েছে বিএনপি। 70 অনুচ্ছেদে দলীয় এমপিরা অর্থ বিল এবং আপনার ছাড়া, আস্থা ভোট ছাড়া সব জায়গায় মতামত দিতে পারবেন। এটা কি গণতান্ত্রিক বিকাশের পথে একটি শুভযাত্রা শুরু হবে না? বিএনপি তো এটা মেনে নিয়েছে। বিএনপি তো অনেক কিছু, বাকি বিষয়গুলো তো পুনর্বিবেচনার সুযোগ থাকছে। ধন্যবাদ জানাচ্ছি একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।